গল্প শুভ মুহূর্ত লিখেছেন অনিন্দিতা মুখার্জি সাহা। বাবুর বিয়ে তো সামনের মাসেই ঠিক করে নিলে, কেনাকাটা এত কাজ কে করবে শুনি? অতুলবাবু জিজ্ঞাসা করলেন মলিনা দেবীকে। সে নিয়ে তুমি কিছু চিন্তা করো না, তোমার ছেলের বউ সে ঠিক ব্যবস্থা করবে। তোমার ছেলে প্রতিটা পা বউয়ের কথাই ফেলে, কবে বিয়ে করবে, তারপর সুইডেনে যাবে, ওখান থেকে আর ফিরবে না, সব ঠিক হয়ে গেছে। আমরা মা বাবা খালি জানি না। দায়িত্ব হিসেবে ওকে টাকা ধরে দিয়ে দাও, ও নিজের মতো বউকে নিয়ে গুছিয়ে করে নেবে। ছেলেকে নিয়ে আর চিন্তা করতে হবে না। এক নাগারে কথাগুলো বলে দিলেন মলিনা দেবী। মনে জমে থাকা রাগ যেন একেবারে বের করলেন। অতুলবাবু শুধু শ্রোতা, তাও যেন দুঃখের সাথীকে নিরাশ না করে বললেন, আজকাল বাবু কথাই বলে না। অফিস থেকে এসে সেই যে ঘরে ঢোকে, রাতে খাওয়ার সময়টুকুই দেখা হয়। মলিনা দেবী বুঝলেন অতুলবাবুও বেশ কষ্ট পায়, কিন্তু দেখানো হয়ে ওঠে না ওনার। আর কখনই বা দেখাবে, নিজেও সারাদিন এনজিও নিয়ে ব্যস্ত। আজ অনেক দিন পর বিকেলে একটু বউয়ের কাছে এসে বসেছে দুদণ্ড। অতুলবাবু বললেন, আচ্ছা মলি, ওপরের মেয়েটার কি হবে? বড্ড মায়ায় ফেলে দিয়েছে এই কদিনে। সকালে আমার সাথে ছাদে গিয়ে ফুল তোলে, কত কথা। ওর ভাষাখানা শুনতে বেশ লাগে জানো। সেদিন আমি জিজ্ঞেস করলাম, তোমাদের গ্রামে সকালে কী করতে? বলে, সকালে বেরিয়ে ফুল তুলতাম, গুরুগুলাকে তাড়া করতাম, পুতুলগুলার বিয়ার দিন খুব খাটুনো হুতুরে। আবার জানো, লাফিয়ে লাফিয়ে আমায় একা দোকা খেলা শেখাচ্ছিল। অতুলবাবু বলতে বলতে হেসে খুন মলিনা দেবী। ও আজ বহুদিন পর হাসল, ভালো সময় কাটছে আজ তাদের। অতুলবাবু জিজ্ঞাসা করলেন, মলি, মেয়েটা জানে বাবুর যে বিয়ে? মলিনা দেবী বললেন, জানে, লক্ষ্মী তো তাই বলল। মেয়েটা বলেছে বাবু নাকি ওকে সিঁদুর পরিয়ে বিয়ে করেনি, বাঁচিয়েছে। শুনেই অতুলবাবু বললেন, আমি বলিনি মলি, এই মেয়ে খারাপ না। চেয়ার ছেড়ে খাটে মলিনা দেবীর প্রায় গা ঘেঁষে এসে বসতে বসতে বললেন অতুলবাবু, আজ মাথাটা বড্ড ধরেছে। যাকগে শোনো, একটা প্ল্যান করেছি, তুমি রাজি না হলে করব না। বলছি, আমি রিটায়ারমেন্টে যা পেয়েছি সবই ধরা আছে। পেনশন দিয়ে এনজিও আর তোমার আমার দিব্যি চলে যাচ্ছে। বলছি, বাবুকে বিয়ে বাবদ যা দেব দিলাম, আরও কিছু এই বাড়ি বাবদ দিয়ে দিই। বাকি টাকার কিছু লক্ষ্মী আর কিছুটা লাজু, আর তোমার নামে রেখে কিছু টাকা থাকবে। তাই দিয়ে এই বাড়িটাতে একটা ওল্ড এজ হোম খুললে কেমন হয়? ঘোষ অনেক দিন ধরেই বলছে এত বড় বাড়িটা মিস ইউজ করছিস। আসলে ওর মেয়ে সোশিওলজি নিয়ে পড়ছে, তাই এরকম কিছু করতে চাই। বিয়েও করবে না, আর ওকে হেল্প করার জন্য থাকলো আমাদের লক্ষ্মী আর লাজু। কথাগুলো বলতে বলতে মাথায় হাত দিয়ে হঠাৎ দাঁত মুখ খিঁচিয়ে বেঁকে শুয়ে পড়লেন অতুলবাবু। লক্ষ্মী, এই লক্ষ্মী, তাড়াতাড়ি আয়, দেখ তোর কর্তাবাবু কেমন করছে। রায়গিন্নি ডাক শুনে এক লাফে এসে হাজির হলো লাজু আর লক্ষ্মী। লাজু এসে একটা চামচ ঢুকিয়ে দিল অতুলবাবুর মুখে। লক্ষ্মী সেই ফাঁকে একটা ওষুধ দিয়ে দিল জিভের তলায়। ওদের ডাক্তার মুখার্জি এটা শিখিয়ে রেখেছে লক্ষ্মীকে। মুখার্জি ডাক্তার বলেছে এতে কিছু সময় পাওয়া যায়। লাজবন্তী তাড়াতাড়ি ছুটল সামনের রোডে দাঁড়িয়ে থাকা ট্যাক্সি ডাকতে। মলিনা দেবী কাঁদতে কাঁদতে ফোন করলো ছেলেকে। রিং হতেই ওপাশ থেকে ফোন তুলে কিছু বলার আগেই মলিনা দেবী কান্নায় ভেঙে পড়লেন। বাবু, তাড়াতাড়ি বাড়ি আয়, তোর বাবার নেই মনে হয়। ওপাশ থেকে, আন্টি, আমি মোহর, অর্ক পাসপোর্টের জন্য ইন্টারভিউ দিতে গেছে, আমি আসলে ফোন করতে বলছি বলেই কেটে দিল ফোনটা। প্রচণ্ড অসহায় হয়ে গেলেন মলিনা দেবী। মেয়েটা একবারও জিজ্ঞেস পর্যন্ত করলো না কি হয়েছে, পাশে পাসপোর্ট না হয়। ততক্ষণে ট্যাক্সি নিয়ে হাজির লাজু। লক্ষ্মীও ততক্ষণে মুখার্জি ডাক্তারকে ফোনে সবটা বলতেই উনি নার্সিংহোমে নিয়ে আসতে বলে। লক্ষ্মী পাশের বাড়ির বৌদিকে ডেকে গিন্নিমার কাছে থাকতে বলে বেরিয়ে পড়ল। মলিনা দেবী শুধু লক্ষ্মীর হাতে এটিএম কার্ডটা দিয়ে দিল। ট্যাক্সি ড্রাইভারের সাহায্যে অতুলবাবুকে নিয়ে বেরিয়ে পড়ল দুজন অশিক্ষিত গ্রাম্য মেয়ে। শিক্ষিত ছেলে তখন নিজের যোগ্যতা বিচারে ব্যস্ত। হায়রে ভবিতব্য, কত কি তুলে রেখেছিলে দেখাবে বলে। গিন্নিমা, মোহর দিদির বাবা মা এসেছে। লক্ষ্মী এসে বলে বসিয়ে দিল মলিনা দেবীকে। ঝাপসা চোখে তাকিয়ে রইলেন মলিনা দেবী। মাত্র দুদিন আগে স্বামীকে হারিয়ে নির্বাক,
হয়তো বাকরুদ্ধ অন্ধকার ভবিষ্যতের কথা ভেবে। এরকম ছেলের মায়েদের স্বামী ছাড়া গোটা পৃথিবী অন্ধকার। সেদিন 10:30টায় ফিরেছিল অর্ক। ভেবেছিল বাবার হালকা কিছু হয়েছে। সেই রাতে ফিরে তারপর নার্সিংহোমে গেলে তবে মেয়ে দুটো ছুটি হয়েছিল। সেই সময় পরিস্থিতি খানিক হালকা হলেও মাঝরাতে আবার সেরিব্রাল হয়েছিল অতুলবাবুর, আর তার সাথে হেঁটে উঠতে পারেনি। বাড়িতে যখন নিথর দেহ নিয়ে এসেছিল, লক্ষ্মী আর লাজুর ভেঙে পড়া কান্না দেখে সত্যি বোঝা দেয় কে আপন আর কে পর। নিস্তব্ধতা ভাঙল মোহরের মা। ভেঙে পড়বেন না দিদি, নিজের যত্ন নিন। আপনার ছেলে মেয়ে দুটোর কথা ভেবে যত্ন নিন। যা মোহর, মায়ের কাছে গিয়ে বস। কোন মায়ের কাছে বসতে বলল বোঝা দেয়। আজ মনে মনে ঠিকই করে নিলেন মলিনা দেবী, কোনো ভূমিকা নয়, যা হবে আজ সরাসরি। ছেলে মেয়ে কোথায় দিদি? বলুন দুটো মেয়ের জন্য। মলিনা দেবী বলতে চাইলেও যেন গলার কাজটা আটকে গেল। মা বলেই হয়তো। মোহরের মা মানুষটা খারাপ না হলেও মোহর যে বাবার ধাঁচে করা সেটা বুঝিয়েই বলে ফেললেন মোহরের বাবা। এবার বিয়েটা কি হবে বুঝতে পারছি না। মোহরকে জায়গা করে দেবে বলেই হয়তো বাবার এহেন প্রশ্ন। মোহর ঝোপ বুঝেই কোপ মারল। আঙ্কেল এমন সময় আমাদের ছেড়ে চলে গেলেন। না এখন আমরা বিয়ে পিছোতে পারবো, না সুইডেনে যাওয়া। আচ্ছা, অর্ক তোমার অফিস কি বলছে? বলল যে যাওয়াটা ওরা বড়জোর 1 মাস পিছোতে পারে। অর্কর উত্তর শুনে নিজের মায়ের বুঝতে মোটেই অসুবিধা হলো না। পুরো ট্রেনিংটা ভালো মতোই পেয়েছে ওনার ছেলে। মোহর আবার মাঝপথ থেকেই ধরল। সেটাই তো, ওরা কি করবে? একজনকে পাঠানোর জন্য ওরা অনেক টাকা খরচ করে। সেগুলোতে ঘাটতি পড়লে অর্ক চাকরি নিয়ে না টানাটানি হয়। তার চেয়ে বরং এক কাজ করা যাক, আমরা রেজিস্ট্রি করে বেরিয়ে যাই, তারপরে মাঝে একসময় এসে বিয়েটা সেরে নেব। প্রত্যেকে সুযোগ বুঝে নিজেরটা বলছে দেখে মলিনা দেবীও সেই সুযোগ কাজে লাগিয়ে বলল, না তোমরা বিয়েটা সেরেই যাও। আজকাল আর কেউ এসব মানে না। আর তাছাড়া ওর বাবার কাজটা তো হয়ে যাবে। তোমরা বিয়েটা করে নিতেই পারো। আজকাল আর সিঁদুর কজন মানে, রেজিস্ট্রিটাই আসল বিয়ে। আর অর্ক, তুই বাবা আর 1 মাস পিছোস না। যেদিন যাওয়ার কথা সেদিনই যাবি, অফিসে জানিয়ে দে। চাকরি চলে গেলে সে আবার কেলেঙ্কারি হবে। কথাগুলো বলেই গলার কান্নাটা গিলে নিলেন মলিনা দেবী। ওনার কথায় সবাই খুশি হলো। চোখ সরু করে তাকিয়েছিলেন মোহরের মা। বোঝা গেল ওই পরিবারে ওনার কথা একটু কম দামি, কিন্তু মায়ের মন বোঝার মতো দূরদর্শিতা ওনার আছে, হয়তো নিজেও একজন মা বলেই। মা উঠিবার, যা হাত মুখটা ধুয়েলে, ভালো একখান কাপড় পর, চল আমার সাথে গিয়ে দেখখান লক্ষ্মী দিদি কিরকম রান্নাটা করছে আজ। লাজু এসে ঘরের দরজা জানালা সব খুলে দিতে দিতে বলল, আজ কিছুতেই বিছানা ছাড়তে ইচ্ছে করছে না। শুয়ে শুয়ে স্মৃতিচারণে অনেক সময় পাথর হয়ে যাওয়া বুকটা নাড়া দেয়। আজ 5 বছর হলো পাথর হয়ে গেছে মলিনা দেবী, একদম শক্ত একটা পাথর। বরকে আর ছেলেকে হারিয়েছে 2 মাসের ফারাকে। যে ছেলে এরকম হয় তাকে হারিয়ে ফেলাই ভালো, তাতে সত্যি দুঃখ নেই। আবার যখন লাজু এসে প্রজাপতির মতো ছটফট করে চারপাশে, আর বাচ্চাদের মতো বোকা বোকা কথায় হাসিতে ভরিয়ে রাখে, তখন মলিনা দেবীর মনে হয় বাবু ছেলে হিসেবে একটা ভালো কাজ করে গেছে। আরে কথাটক শুনিস না, বলি রাগ হয়। যা ওঠ কেন, মুখ চোখ ধু, দুধটা খা, একটু সাজগোজ কর, তারপরে চল দেখি আমার সাথে। লাজুর কথায় উঠতে উঠতে বললেন মলিনা দেবী, লাজু তুই যা মা, লক্ষ্মী একা হাতে রান্না করছে এত, তুই গিয়ে হাত লাগা, আমি আসছি। সেটি হবে লাই বুঝলি, আমি গেলে তো তুই আবারও শুয়ে থাকবি। বল দেখি মা, তোকে এরকম দেখলে বাবাটাও খুশি হবে কি? লাজুর কথায় হেসে ফেললেন মলিনা দেবী। উঠে বাথরুমে যেতে গিয়ে বলল, আমার আলমারি খুলে একটা শাড়ি বের করে রাখ, আমি আসছি। বাথরুমে ঢুকেই 1 মগ জল গায়ে ঢালতে শিরশির করে উঠল। ঠান্ডা পড়া শুরু হচ্ছে, খুব সাবধানে থাকতে হবে। লক্ষ্মীদের বাবা চলে যাওয়ার পর থেকে কেমন করে জানে না খুব সুস্থ হয়ে উঠেছে মলিনা দেবী। সুগার একদম ঠিক থাকে, অথচ যা অসুস্থ উনি ছিলেন অতুলবাবুর আগে ওনারই যাওয়ার কথা ছিল। সবই তো করলেন। শেষ দিন যেমন যেমন বলে গেছিলেন অতুলবাবু, ঘোষদার সাথে যোগাযোগ করে আশ্রম খোলা, তবে সেটা বৃদ্ধাশ্রম নয়, বাচ্চাদের হোম, যারা মানসিকভাবে বিকলাঙ্গ এমন বাচ্চাদের জন্য। খুব অল্প কিছুই টাকার বিনিময়ে বাচ্চারা এখানে থেকে বড় হয়, ওদের ট্রিটমেন্ট চলে।
পড়াশোনার ব্যবস্থা আছে। আর ওদের সবার প্রিয় লাজু দিদি। এত পাকা মেয়ে, ওদের শাসন করে, আদর করে, ভালোবাসে। চিকিৎসার দায়িত্বে আছেন মুখার্জি ডাক্তারের ভাইয়ের মেয়ে, আর ওদের পড়াশোনার সাথে পুরো হোমের দায়িত্বে আছে রমি, ঘোষদার মেয়ে। বড় ভালো মেয়ে, লক্ষ্মী বাচ্চাদের খাওয়ার দায়িত্বে। আরও দুজন থাকে টুকটাক কাজ করে। সব মিলিয়ে গোছানো সংসার এখন মলিনা দেবীর। অর্ক সুইডেনে যাওয়ার পর থেকে ছাড়া ছাড়া কথা হতো। 1 বছরের মাথায় বাবু ফোনে জানায় ওদের ছেলে হয়েছে। কবে আসবে ঠিক নেই। এত খুশি সেদিন হয়েছিলেন মলিনা দেবী, তা ভাষায় বোঝানো সম্ভব নয়। নিজের বংশের প্রদীপ, কিন্তু দেখার উপায় নেই। কয়েক মাস পর বাবুর আবার ফোন। এই ছেলে নাকি মানসিকভাবে বিকলাঙ্গ। অতুলবাবু চলে যাওয়ার পর এই দ্বিতীয়বার খুব কেঁদেছিলেন মলিনা দেবী। সেটা শোনার পরই ঘোষদার সাথে প্ল্যান করে এই বাড়িতে আশ্রম খোলার কাজ শুরু হয়েছে। মলিনা দেবীর ইচ্ছেতেই বিকলাঙ্গ বাচ্চাদের নিয়ে কাজ শুরু করেছেন উনি আর রুমি। এই নিয়েই ব্যস্ত থাকে সারাদিন। কোনো ভুলভাল চিন্তা আজকাল আর আসে না। 2 দিন আগে হঠাৎ বাবুর ফোনে আবার সব ছিন্ন ভিন্ন হয়ে গেল। 5 বছর পর ও নাকি ফিরছে। দিন 7 থেকে আবার ফিরে যাবে। গাটা মুছতে মুছতে নিজের মনেই বললেন, আবার কি স্বার্থ নিয়ে আসছে কে জানে। হলো তোর, তাড়াতাড়ি বেরো কেনে। দরজায় ধাক্কা দিয়ে চলেছে পাগলিটা। মোটে তিষ্টতে দেয় না। আজ অতুলবাবুর মৃত্যুর দিন। আজকের দিনে উনি যা যা ভালোবাসতেন খেতে, সব রান্না লক্ষ্যে নিজের হাতে করে বাচ্চাদের খাওয়ায়। স্টেশনের সামনের ফুটপাথে থাকা সবাইকে দিয়ে আসে। খুব জমজমাট এই দিন। যেমন বাবুর বাবা, ধুস কি যে ভাবি, লক্ষ্মী লাজুর বাবা পছন্দ করতেন সেরকম আয়োজন করা হয়। সন্তানদের নাম পরিবর্তন করাতে কিছুটা খারাপ লাগলেও মনে মনে মলিনা দেবী বেশ খুশি। শান্তি হয় এটা ভেবে পরের মেয়ে দুটো জিতিয়ে দিল ওনাকে। অশিক্ষিত গ্রাম্য পরিবেশ জিতে গেছে শিক্ষিত সমাজের কাছে। মা, ভালো আছো? কাঁধে ব্যাগ, হাতে 4 বছরের রায়ানকে নিয়ে আজ 5 বছর পর ফিরল অর্ক। চেয়ারে বসে টুপি বুনছেন মলিনা দেবী। এই আশ্রমে প্রায় গোটা 14 বাচ্চা থাকে। সবার জন্য টুপি বানাচ্ছেন উনি। শীত পড়ার অনেকটা আগে শুরু করেছেন। জানে না আদৌ শেষ হবে কিনা। ডাক শুনে মুখ তুলতেই অবাক। এ কাকে দেখছে? এ তো একদম 35 বছরের অতুল। বুকটা মুচড়ে উঠল মলিনা দেবীর। চেয়ার ছেড়ে উঠে সোজা চলে গেলেন নাতির কাছে। নাতিকে জড়িয়ে ধরলেন। হোক না অসুস্থ, এ যে বহুদিনের আকাঙ্ক্ষিত। বাচ্চাটার মুখে কি হাসি! দেখে মনে হলো কখনো কেউ এভাবে আদর করেনি। উঁকি মেরে মলিনা দেবী বললেন, মোহর কি ওই বাড়িতে উঠেছে? তাড়াতাড়ি ভুল ভাঙানোর ভঙ্গিতে বলল অর্ক, না মা, ও আসেনি, শরীরটা ভালো নেই গো। কি হয়েছে? মলিনা দেবী গলায় চিন্তা ফুটিয়ে জিজ্ঞেস করতেই অর্ক বলল, মা, একটু রেস্ট নেব, তারপর বলছি। মলিনা দেবী ফ্যালফ্যাল করে তাকিয়ে বললেন, ওপরে তোর ঘরটা রাখা আছে, গিয়ে বিশ্রাম কর, আমি চা জল পাঠাচ্ছি। বলেই লাজু বলে ডেকে উঠলেন উনি। আজ আর অর্ক লাজুকে পাশাপাশি রাখতে অসুবিধা নেই ওনার। লাজু নামটা শুনে ইতস্তত করতে থাকলো অর্ক। মলিনা দেবী বললেন, তুই যা, আমার দাদু ভাই আমার কাছেই থাকে এখানে। যেন এটাই চাইছিল অর্ক। শুনেই বড় বড় পা ফেলে ওপরে চলে গেল। যেতে গিয়ে দেখলো বাড়িটার সামনের দিকটা পার্টিশন করে দেওয়া, পেছনের দিকে ওপরের 2টো ঘর আর নিচে 2টো ঘর, সামনে আশ্রম। আজ এই বাড়িতে ঢুকে সেই আগের সুখ তো আর পাচ্ছে না অর্ক। সব কেমন বদলে গেল। কত সুন্দর হতে পারত সবটা। নিজের ঘরে ঢুকে দেখলো একদম পরিপাটি করে গোছানো। এতদিন কেউ যে ছিল না সেটা বোঝা যাচ্ছে না। ফ্যানটা অন করে বসে কিছুটা জিরোতেই, আসবো? গলা শুনে ঘাড় ঘোরাতেই দেখলো দরজার সামনে লাজু দাঁড়িয়ে। তাকিয়ে অবাক হয়ে গেল অর্ক। আজও মেয়েটা একই আছে, ওরকমই সুন্দরী। এসো বলতেই ঢুকে খাটের পাশে রাখা টেবিলে চা জল লুচি তরকারি রেখে চলে যেতে যাবে, ওই সময় অর্ক বলল, ভালো আছো? ঘাড় নাড়িয়ে দাঁড়িয়ে রইল লাজু। সারাদিন কলকল করা মেয়েটা কেমন থমকে গেছে। দেখে যে কেউ অবাক হয়ে যাবে। এই হয়তো মেয়েদের মন। আজও কিছু না পেয়ে যার নাম করে সিঁদুর পরে সে আজও সামনে। কি করে উদাস না হয়ে পারে? অর্কর চোখ এড়ালো না লাজুর লাল রঙের সিঁথিটুকু। আর এটা দেখলে মরমে মরে যায় ও। আজ একে নিয়ে থাকলে বোধহয় জীবনটা এত জটিল হতো না। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মার শরীর ভালো আছে তো?
আর লক্ষ্মীদি এসে দেখলাম না তো। লাজু বলল, মা ভালো তো আছে রে, তুই চিন্তাটা করিস লাই। আর লক্ষ্মী দিদিটাই তো তোর জন্য এতটা কিছু বানালো, আসবে ঠিক তোর কাছে। বলে আর দাঁড়ালো না লাজু। দাঁড়ানোটা ওর জন্য ক্ষতি বুঝেই হয়তো পালালো। দুপুরে খাবার টেবিলে অর্ক আর মলিনা দেবী বসে। লাজু ছেলেটাকে খাওয়াচ্ছে আর লক্ষ্মী খেতে দিচ্ছে। অর্ক বুঝলো এই সময় কথাটা সেরে ফেলতে হবে। মা, এই আশ্রম ঘুরে দেখলাম, ভালোই করেছ। এখানে এসে রায়ান কত খুশি। সঙ্গে সঙ্গে কথার পৃষ্ঠে কথা জুড়ে দিয়ে মলিনা দেবী বলে উঠলেন, রায়ান বেশি খুশি লাজুকে পেয়ে। কিছুক্ষণ ঘরটা চুপচাপ থাকা জরুরি, তাই হয়তো কেউ কিছু বলল না। আবার অর্কই শুরু করলো, লক্ষ্মী দিদির হাতের এই পোস্ত, উফ, বড্ড মিস করি। লক্ষ্মী গদগদ হয়ে আর কিছুটা পাতে দিয়ে বলল, নিজের কথা ভাবলো কিনা কে জানে। বলছি মা। চিবোতে চিবোতেই এই বলছি মা শুনেই বুঝে গেছে মলিনা দেবী বোমটা ফেলবে। মনে মনে প্রমাদ গুনতে শুরু করলো অর্ক। মা, আমি এই হোমে কিছু ডোনেট করতে চাই। শুনেও যেন নিশ্চিন্ত হলেন না মলিনা দেবী। বললেন, ভালো তো, ঘোষ জেঠুর সাথে কথা বল। খেতে খেতে মাথা নাড়লো অর্ক। বুঝে উঠতে পারল না মোহরের কথাটা লাজুর সামনে বলা ঠিক হবে কিনা। ভাবতে গিয়ে বলেই ফেলল, মা, মোহর আবার প্রেগনেন্ট। এইবার খুব রেস্টে না থাকলে এটাও সমস্যা হতে পারে। তাই তুমি রায়ানকে রেখে দাও, তোমার এই হোমেও বেড়ে উঠুক। একটা কিছু বিস্ফোরণ হবে জানতো মলিনা দেবী, কিন্তু এ আশাতীত। মনে যাই থাক, মুখে বলে দিল সম্ভব না। এত সোজা উত্তর হয়তো ঘরের কেউ আশা করেনি। এত সোজা উত্তর যে তার উপর অর্ক কিছু বলার সাহসও পেল না। অর্ক খেয়ে নিজের ঘরে চলে যেতে লাজু মলিনা দেবীর পায়ে পড়ে গেল। মা, রেখে দি না ওকে, ওর লিজের মাঠও পারবে ক্লাই সামলাতে। আবার একটা আসলেই আর কি হবে মা? আমি তো কিছুতে চাইনি তোর কাছে। দি না এই ছেলেটাকে, দি না মা, আর কিচ্ছুতে চাইব ক্লাই তোর থেকে। বলতে বলতে কেঁদে চলেছে লাজু। দরজায় দাঁড়িয়ে লক্ষ্মী হাপুস নয়নে কেঁদে যাচ্ছে। অবলা সবলা যাই হোক, ভালোবাসাটা সবাই বোঝে। এসে থেকে লাজু যেভাবে বাচ্চাটাকে কাছে টেনে নিয়েছে, ও যেন লাজুর চোখের জল সহ্য করতে না পেরে ঘরময় ছোটাছুটি করে বেড়াচ্ছে। হঠাৎ অর্ক এসে বলল, লাজু, ওকে একটু রেডি করে দাও, আমরা ওর মামার বাড়ি যাব। লক্ষ্মী বোধহয় কিছু আঁচ করতে পেরে বলল, এই সময় ওখানে যাবে? কাল ভোরে। অর্ধেকই থামিয়ে অর্ক বলল, না লক্ষ্মীদি, ওর দিদা দাদুকে বলে দেখি, যদি ওরা রাখে, ওর ব্যবস্থা করে আমি ফিরব। তোমরা সব জানো লক্ষ্মীদি, তোমাদের লুকিয়ে লাভ নেই। নতুনটাকে সুস্থ করতে গিয়ে মোহর কিছুতেই ওকে বাঁচতে দেবে না। গলাটা ধরা লাগলো অর্কর। বাঁচতে দেবে না শুনে বাচ্চাটাকে জড়িয়ে আরও জোরে কেঁদে উঠল লাজু। শুধু মলিনা দেবী এখনো কপালে হাত দিয়ে শুয়ে আছে। যাও রায়ান, রেডি হও। অর্কের গলায় এমন কিছু ছিল যাতে ছুটে গিয়ে পায়ে পড়ল লাজু। ওকে আমার কাছে দিয়ে যা না কেন, আর কিচ্ছুটে চাইবক না। তারপর রায়ানকে জড়িয়ে বলল, তুই আমার কাছে থাকতে চাস না? তোর লাজুমার কোলটাতে থাকতে চাস না? কিচ্ছু বুঝতে না পেরে লাজুর বুকে মুখ রেখে কেঁদে যাচ্ছে রায়ান। আস্তে আস্তে উঠে বসলেন মলিনা দেবী। খুব ক্ষীণ কিন্তু দৃঢ়ভাবে বললেন, রাখতে পারে, কিন্তু খাতায় কলমে ওর গার্জিয়ান হবে লাজু, লাজু রায়। আর কোনো দিনও কোনোভাবে এর অধিকার চাইতে আসবে না তোমরা। যদি রাজি থাকো এই কদিনে সব ব্যবস্থা করে যেও। আজ ফেরার দিন অর্কের। সব কাজ মোটামুটি গুছিয়ে এনেছে, বাকিটাতে ওর উপস্থিত না থাকলেও হবে। ছেলেটাও যেন অনেকটা সুস্থ। ওর জীবনে ভালোবাসার বড্ড অভাব ছিল। লাজু যেভাবে ওকে আগলে রেখেছে, আর চিন্তা নেই অর্কর। যাওয়ার আগে একবার ডাকলো লাজুকে। লাজু, তোমার কাছে আমার ঋণের শেষ নেই। আজ আমি চলে যাচ্ছি, জানি না দেখা হবে কিনা। তোমাকে কিছু দিতে খুব ইচ্ছে করছে, কিছু চাওয়ার থাকলে চাইতে পারো। অর্ক ভেবেছিল মেয়েটা কিচ্ছু বলবে না, কিন্তু মুখ খুলল লাজু। দিবি? অর্ক ভয়ে ভয়ে মাথা নাড়ালো। দাঁড়া কিনে বলেই ছুটল। ফিরে এলো সিঁদুর কৌটো নিয়ে। দি কেনে, আর একটিবার পরিয়ে দে। অর্ক একটুও থামল না, দুই আঙুলে তুলে রাঙিয়ে দিল লাজুর সিঁথি। লাজু বসে পড়ে অর্কর পা দুটোতে হাত দিতেই ওকে উঠিয়ে বুকে টেনে কপালে এঁকে দিল বউয়ের স্বীকৃতি। কানে কানে বলল, ভালো থেকো। কেউ না, খালি ঘরের চার দেওয়াল সাক্ষী হয়ে রইল এই শুভ মুহূর্তের।
আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।